অবশেষে খোঁজ মিলল আসানসোলের পুলিশ অফিসার মনোরঞ্জন মণ্ডলের। ছুটির পর আসানসোল পুলিশ কমিশনারেটের স্পেশাল ব্রাঞ্চে কাজে যোগ দিয়েছেন মনোরঞ্জন মণ্ডল, জানিয়েছেন আসানসোলের পুলিশ কমিশনার। ইডি সূত্রে খবর, মনোরঞ্জন মণ্ডলকে ফের নোটিশ পাঠাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। খবর সূত্রে এদিকে ইডির স্ক্যানারে আসানসোল দুর্গাপুর কমিশনারেটের 12টি থানার ওসি। আসানসোল দুর্গাপুরের 12টি থানার ওসিকে জিজ্ঞাসাবাদ করতে চান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা, এমনটাই খবর সূত্রের। 2020 সালের পর থেকে 12টি থানায় ওসি কারা ছিলেন জানতে চেয়ে আসানসোল পুলিশ কমিশনারেটকে আগেই চিঠি দেয় ইডি। কয়লা দুর্নীতির টাকা যেত ওসিদের কাছে, খতিয়ে দেখছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যারা লক্ষ্মীর ভান্ডার লুট করেছেন কাউকে ছাড়া হবে না। ডিজিপিকে বলা হয়েছে এসআইটি গঠন করতে। ফের একবার লক্ষ্মীর ভান্ডারে দুর্নীতির অভিযোগ নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। তদন্ত কি যেতে পারে কেন্দ্রীয় এজেন্সির হাতে, তেমন ইঙ্গিত মিলেছে শুভেন্দু অধিকারীর মন্তব্যে। লক্ষ্মীর ভান্ডার লুট করেছেন, মানি লন্ডারিংয়েও এদের কেসকে ট্রান্সফার করার জন্য আমরা ডাইরেকশন দিয়েছি। লক্ষ্মীর ভান্ডারে লুট, মহিলাদের জন্য চালু প্রকল্পের টাকা গেছে তৃণমূল নেতাদের অ্যাকাউন্টে। এবার খুলতে চলেছে তৃণমূল জমানার আরেক দুর্নীতির ফাইল। তদন্ত কি যেতে পারে কেন্দ্রীয় এজেন্সির হাতে? অবৈধ অনুপ্রবেশকারীরা তো পাচ্ছেন, তার সাথে সাথে হাজার হাজার তৃণমূল কংগ্রেসের নেতা যারা মহিলা নন বা এই কর্মসূচির আওতায় আসেন না, তারা লক্ষ্মীর ভান্ডার লুট করেছেন, সেটা আমরা পেয়েছি। আমরা কাউকে ছাড়বো না। ইতিমধ্যে দিকে দিকে হদিশ মিলছে পুরুষ লক্ষ্মীর, অর্থাৎ পুরুষ হয়েও যারা লক্ষ্মীর ভান্ডারের টাকা নিয়েছেন। গ্রেফতার হচ্ছে একের পর এক। এবার লক্ষ্মীর ভান্ডারে দুর্নীতির অভিযোগে সিট গঠন করে ডিজিপিকে তদন্তের নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি এক্ষেত্রে যেহেতু আর্থিক তছরূপের অভিযোগ উঠছে, তাই তদন্তভার ইডি বা কোনো কেন্দ্রীয় এজেন্সির হাতে যেতে পারে, এমনও ইঙ্গিত মিলেছে মুখ্যমন্ত্রীর মন্তব্যে। আমি ডিজিপিকে বলেছি সিট গঠন করতে, এবং যেহেতু মানিটারি ডিফলকেশন আছে, মানি লন্ডারিংয়েও এদের কেসকে ট্রান্সফার করার জন্য আমরা ডাইরেকশন দিয়েছি। তৃণমূল জমানায় মহিলাদের জন্য চালু হয়েছিল লক্ষ্মীর ভান্ডার, কিন্তু এখন দেখা যাচ্ছে সেই প্রকল্পের টাকা ঢুকত বহু পুরুষের অ্যাকাউন্টেও। গত 5 দিনে বিভিন্ন জেলা থেকে গ্রেফতার হয়েছে 7 জন, তার মধ্যে শুধু মুর্শিদাবাদ জেলা থেকেই পুলিশের জালে 4 জন। এই কেসে অনেক বড় পর্দা ফাঁস হয়েছে। আমরা হিসাব করে দেখেছি, এসআইআরে নাম বাদ যাওয়া এবং এই রাকিবুল, মুস্তাফিজুর, তারিকুলরা মিলে অন্তত 30 লক্ষ ফলস লক্ষ্মীর ভান্ডারের টাকা তুলছেন। 30 লক্ষ গুণিতক 1,500 টাকা করে যদি হিসাব করেন, কত হাজার কোটি টাকা আপনাদের জনগণের টাকা কিভাবে এরা লুট করেছে। এই লুটেরাদের পার্টি, এটা তার প্রমাণ। আমরা এদেরকে একেবারে গ্রাসরুট থেকে ক্র্যাকডাউন করব আইনের মাধ্যমে। লক্ষ্মীর ভান্ডারের টাকা নেওয়ার অভিযোগে ইতিমধ্যে বহরমপুর থেকে রাকিবুল শেখ ও রঘুনাথগঞ্জ থেকে গ্রেফতার হয়েছেন মুস্তাফিজুর রহমান। গ্রেফতার করা হয় রঘুনাথগঞ্জের বাসিন্দা তারিকুর রহমানকেও। অভিযোগ, তৃণমূল আমলে তারিকুরের পরিবারের 8টি অ্যাকাউন্টে ঢুকেছে লক্ষ্মীর ভান্ডারের টাকা। এর মধ্যে 3টি অ্যাকাউন্ট তারিকুরের, 3টি তাঁর স্ত্রীর ও 2টি অ্যাকাউন্ট তাদের ছেলের নামে। অর্থাৎ একা তারিকুর রহমানই নিজের ও পরিবারের নামে মাসে মোট 12,000 টাকা পেয়েছেন। রবিবারই গ্রেফতার করা হয় তৃণমূল পরিচালিত ডোমকল পঞ্চায়েত সমিতির সভাপতি শাহানা বিশ্বাসের স্বামীকে। ধৃত তৃণমূল নেতা শরীফুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ, তার 3টি ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের 1,500 করে প্রতি মাসে ঢুকত 4,500 টাকা। অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ও হুগলির রিষ্টা থেকে গ্রেফতার করা হয়েছে তৃণমূলের 3 লক্ষ্মী ছেলেকে। একদিকে জালিয়াতে গ্রেফতার, অন্যদিকে সাধারণ মানুষের কাছে অন্নপূর্ণা যোজনার সুফল পৌঁছে দেওয়ার কাজও চলছে জোর গতিতে। ভবানীপুর বিধানসভার অন্তর্গত 70 নম্বর ওয়ার্ড অফিসে অন্নপূর্ণা যোজনার সহায়তা ক্যাম্প করছে কলকাতা পুরসভা। সেখানে উপস্থিত থেকে সহযোগিতা করছেন এই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অসীম বসু। মঙ্গলবারও চলবে এই ক্যাম্প। সুমন ঘরাই, উজ্জ্বল মুখোপাধ্যায় ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। বকেয়া ডিএ নিয়ে সোমবার সরকারি কর্মচারী সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী।
বৈঠকে যে আলোচনা হয়েছে তাতে খুশি সরকারি কর্মচারী সংগঠনগুলো। বৈঠকে সংগ্রামী যৌথ মঞ্চ ছাড়াও বিভিন্ন কর্মচারী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। ক্ষমতায় এসেই সপ্তম বেতন কমিশনে অনুমোদন দিয়েছে রাজ্যের বিজেপি সরকার। সোমবার বকেয়া ডিএ নিয়ে সরকারি কর্মচারী সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। বৈঠকে যে আলোচনা হয়েছে তাতে খুশি সরকারি কর্মচারী সংগঠন। আলোচনা হয়েছে, সেই আলোচনাতে আমরা অত্যন্ত সন্তুষ্ট এবং বর্তমান ডোপার যে বকেয়া 42% আমরা প্রস্তাব দিয়েছি যে একটা স্থায়ী আদেশনামা বের হোক। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে তারা 22 তারিখে যে বাজেট পেশ হবে এই বিষয়ে কর্মচারীদের জন্য একটা ভালো সুখবর তারা দেবেন। সেখানে চিরকুটে ডিএ দেওয়ার মতো করে ডিএ নয়, মানে সমস্তটাই যাতে কর্মচারীদের সম্মান রেখে দেওয়া যায় সেই মতো ব্যবস্থা তারা করবেন। বকেয়া ডিএটা যেটা আইন মেনে যে দিতে বলেছিল সেটা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে হচ্ছে না, সেটা দিতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে, এ কথা বলতে আমাদের কোনো দ্বিধা নেই। আমরা এই যে গ্র্যান্ট ইন এইড মানে শিক্ষক অশিক্ষক বোর্ড কর্পোরেশন তার কথা বলেছি, তারা যাতে এই বকেয়াটা পায় সেটা কিন্তু দিতে হবে। বকেয়া ডিএর পাশাপাশি নতুন বেতন কমিশন সহ আরও একাধিক বিষয়ে সদর্থক আলোচনা হয়েছে বলে জানিয়েছে সরকারি কর্মচারী সংগঠনগুলি। নতুন যে পে কমিশন হয়েছে সেই পে কমিশন কাজ শুরু করবে এবং সেখানে আমাদের যে রিকমেন্ডেশন সেটা আগামী 4-5 দিনের মধ্যে পাঠাতে বলেছেন এবং বলেছেন যে জানুয়ারি মাসের দিকে তারা সেটাকে চালু করার চেষ্টা করবেন। আনন্দের খবর যে নিয়মিতভাবে মুখ্যমন্ত্রী নিজে বসা, মুখ্য সচিবের নেতৃত্বে কমিটির সাথে কর্মচারী সংগঠনগুলো বসার মতো একটা করে মেকানিজম তারা তৈরি করছেন। মুখ্যমন্ত্রী নিজেই সেটা প্রস্তাব দিয়েছেন। প্রতিশ্রুতি মিলেছে স্থায়ী পদে স্বচ্ছতার সঙ্গে নিয়োগেরও। তারা বলেছেন যে আগামী ডিসেম্বরের মধ্যে অন্ততপক্ষে 50,000 স্থায়ী পদে স্বচ্ছতার সাথে নিয়োগ করবেন এবং আগামী 7 তারিখের মধ্যে তারা নিয়োগের ক্ষেত্রে একদম মানে প্ল্যান মাফিক নিয়োগ নীতি ঘোষণা করবেন। আজকে যদি তারা আমাদেরকে সেই সভায় ডাকতেন, সেখানে আমাদের যা বক্তব্য সুনির্দিষ্টভাবে আমরা বলতাম, আমাদের আন্দোলন শুধুমাত্র অর্থনৈতিক দাবি দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। আমাদের আন্দোলন সামগ্রিকভাবে সমস্ত অংশের কর্মচারী এবং খেটে খাওয়া মানুষের দাবি নিয়েও আমরা লড়াই আন্দোলন সংগঠিত করি। যা শুনেছি এখন অবধি তাতে সেই ধরনের কোনো আশার আলো কর্মচারীদের যে আশা দেখেছিলেন, আমার মনে হয় কর্মচারীরা আশাহত হয়েছে। বৈঠকে সংগ্রামী যৌথ মঞ্চ ছাড়াও হাজির ছিলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, সরকারি কর্মচারী পরিষদ সহ একাধিক সংগঠন। 42% পিছিয়ে আছি, এটা ভালো লক্ষণ নয়। 22শে জুন আমি এমন একটা ডিসিশন নেব যার ফলে সেন্ট্রালের সঙ্গে আমাদের ব্যবধানটা আস্তে আস্তে ঘুচে যাবে। ভোট অন অ্যাকাউন্টে যেটা 4% ছিল এটা গ্রেট ধাপ্পা ছিল, আসলে অগাস্ট মাসের আগে ওটা কার্যকরী কথা ছিল না। 22শে জুন সেটাও ডিক্লেয়ার হয়ে যায়। এই দিন প্রায় 1 ঘন্টা 40 মিনিট ধরে বৈঠক চলে। সুমন খড়াই, সৌভিক মজুমদার ও সুদীপ্ত আচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।